আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ফিউশন ল্যাব কর্তৃক আয়োজিত বাংলা ক্লাসে। আমি আকাশ। আজকে তোমাদের সামনে আলোচনা করব সুন্দর একটা এবং গোছানো একটা টপিকস নিয়ে, যার নাম হচ্ছে বাংলা উচ্চারণ বা উচ্চারণ। তোমরা জানো যারা একাদশ দ্বাদশ শ্রেণীতে আছো, তোমাদের জন্য এই কোর্সটি। দেখো, আমাদের আজকে আলোচনার টপিকস কি হচ্ছে বলতো? আমাদের আজকের আলোচনার টপিকস হচ্ছে উচ্চারণ। ওকে, উচ্চারণ। এখন এই উচ্চারণ থেকে আমাদের কয় টাইপের প্রশ্ন হয় আমাদের দেখতে হবে। এই উচ্চারণ থেকে আমাদের প্রশ্ন থাকে বোর্ডে, দুই টাইপের প্রশ্ন থাকবে। এক টাইপের প্রশ্ন হচ্ছে এখান থেকে সরাসরি একটা নিয়ম থাকবে। সরাসরি কি থাকে বলতো? একটা নিয়ম থাকবে। আর এর অথবা একটা থাকবে। এখন অথবাতে কি থাকবে? অথবাতে থাকবে 8টি শব্দ থাকবে। 8টি শব্দ, যার মধ্যে তোমাকে 5টি শব্দ থেকে উত্তর করতে হবে। 8টি শব্দ থাকবে, 5টি শব্দ থেকে উত্তর করতে হবে। এর মানেটা কি দাঁড়াচ্ছে দেখো। এবার হচ্ছে এরকম, অথবাটা আগে আলোচনা করতেছি। দেখো, এরকম থাকবে, মনে করো আওভার, এর একটা শব্দ। যদি বলি যে চিহ্ন, দেখো এটা একটা শব্দ। যদি বলি বাহ্য, এটা একটা শব্দ। এরকম শব্দ থাকবে কয়টি? এরকম শব্দ থাকবে আমাদের টোটাল 8টি। আমাকে অ্যান্সার করতে হবে কয়টি বলতো? 5টি। কেন 5টি অ্যান্সার করতে হবে? কেননা এই টপিকসটাতে আমার বোর্ডে মার্কস আছে কত? 5 না। ঠিক আছে, এখন 5টা থাকলে, এখন দেখো এখানে এটার উচ্চারণ কি? আমরা এটা অনেকে উচ্চারণ কি বলি? আহ্বান। কি বলি? আহ্বান, তাই না? না, এটা হচ্ছে আহ্বানও না, ঠিক আছে, আহ্বানও না। এটার উচ্চারণ হচ্ছে এরকম, এই যে আও ভান। এটার উচ্চারণ কি? আও ভান। আর এটার উচ্চারণ তাহলে কি হচ্ছে? এটার উচ্চারণ হচ্ছে এরকম, এই দেখো, চিহ্ন। আমি কি প্রথমে ন হসন্ত পরে হ। এটার উচ্চারণ কি বলতো? বাহ্য। বাহ্য। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে ভাইয়া, আমরা লেখি একভাবে, উচ্চারণ করি আরেকভাবে, এটা কেন হয়? এটা কেন হয়? কিভাবে হয়? কিভাবে আহ্বানটাকে আমরা আহ্বান বললাম? কিভাবে চিহ্নটাকে আমরা চিহ্ন বললাম? কিভাবে বাহ্যটাকে আমরা বাহ্য বললাম? এটাই হচ্ছে আমাদের আলোচনার টপিক, যার নাম হচ্ছে উচ্চারণ বা বাংলা উচ্চারণ। তার প্রশ্ন হচ্ছে ভাইয়া, যে অথবা তো 8টা শব্দ থেকে 5টা দিতে হবে। এখন নিয়মটা কিরকম আসতে পারে? নিয়মটা এরকম আসতে পারে যে, মনে করো যে অধ্বনি, অধ্বনি উচ্চারণের 5টি নিয়ম লেখো। উচ্চারণের 5টি নিয়ম, 5টি নিয়ম লেখো। তোমাকে বলবে যে অধ্বনি উচ্চারণের 5টি নিয়ম লেখো। তার মানে কি, অধ্বনি উচ্চারণের 5টি নিয়ম তোমাকে জানতে হবে। অধ্বনি উচ্চারণের 5টি নিয়ম কি কি, তাই না? তার মানে কি, তোমাকে একটা নিয়ম থাকবে, তুমি হয় নিয়মের অ্যান্সার করবা, নাহলে তোমার অথবা থাকবে, নাহলে তুমি অথবার অ্যান্সার করবা। তবে আমরা স্টুডেন্টদেরকে বারবার প্রেফার করে থাকি, বারবার বলে থাকি যে তোমরা সব সময় চেষ্টা করো এই অথবা থেকে অ্যান্সার করার। কেন অথবা থেকে অ্যান্সার করবা? অথবা থেকে অ্যান্সার করলে এখানে তোমার সময় বাঁচবে, এক। দুই হচ্ছে কি, তুমি 5টা লিখতে পারলে তুমি এখানে 5-এ 5 পাবা খুব সহজেই। তাহলে আমরা অথবা ট্রাই করব। কিন্তু তারপরে অথবা কি আর সহজে পড়া যায়? অথবা পড়ার জন্য তোমাকে কি করতে হবে? প্রথমে এই নিয়মটা জানতে হবে, এবং নিয়ম অনুসারে তোমাকে কি করতে হবে? অথবা অ্যান্সার করতে হবে। আশা করছি কোশ্চেন প্যাটার্ন কিরকম হবে, কোশ্চেন কিরকম হবে, এটা বোঝাতে পেরেছি। তাহলে আসো আমরা ধারাবাহিকভাবে টপিকসে আলোচনায় চলে যাই। ওকে, টপিকসে চলে যাচ্ছে এখন। দেখো, এবার প্রথমে আমাদের দেখতে হবে উচ্চারণটা কি। আসলে উচ্চারণটা হচ্ছে মূলত যে কথা বলার রীতি বা ভঙ্গি। কথা বলার রীতি বা ভঙ্গি, কথা বলার রীতি। অর্থাৎ আমরা যখন লিখি, যদি আমি বলি যে এই যে স্বরে আ, ময় রস্যইকার, ভয় আকার ত, ক্ষয় আকার রস্যই। তো দেখো তো, আমি যখন লিখলাম, যখন আমি লিখলাম স্বরে আ, ময় রস্যইকার, এটা তখন হচ্ছে বানান। এটা কি তখন? বানান। যখন আমি লিখবো তখন কি? বানান। আর যখন আমি বলবো আমি, কি বলবো? আমি, তাহলে কি আমি মুখ দিয়ে বলতেছি না? যখন আমি বলবো, কথা বলার ধরন বা কথা বলার যে রীতিটা আছে বা নিয়মটা আছে, সেটা হচ্ছে উচ্চারণ। তার মানে কি, যখন আমি এটা বলবো, বলবো তখন সেটার নাম হয়ে যাবে উচ্চারণ। তাহলে বলতো উচ্চারণটা কিসের কাজ? উচ্চারণটা হচ্ছে বলার কাজ। বানানটা কিসের কাজ? বানানটা হচ্ছে লেখার কাজ। ওকে, তাই আমরা বলছি উচ্চারণ হলো কথা বলার রীতি বা ভঙ্গি। ওকে, তাহলে আশা করছি উচ্চারণটা কি এটা তোমরা বুঝতে পারছো। এবার দেখো, প্রথমে আসবো আমরা স্বরধ্বনির উচ্চারণ। তোমরা জানো যে আমাদের ধ্বনিটাকে 2টা ভাগে ভাগ করা হয়। ধ্বনিকে কয় ভাগে ভাগ করি আমরা বলতো? 2 ভাগে ভাগ করি। একটা হচ্ছে আমাদের স্বরধ্বনি, রাইট, আর স্বরধ্বনি। আর একটা হচ্ছে আমাদের ব্যঞ্জন ধ্বনি। ঠিক আছে,
তাই আমাদের যেহেতু ধ্বনি দুই প্রকার, তাই উচ্চারণ দুই টাইপের হবে। স্বরধ্বনির উচ্চারণগুলো তার নিজস্ব রীতিতে হবে এবং ব্যঞ্জন ধ্বনির উচ্চারণগুলো তার নিজস্ব রীতিতে হবে। তাই আমরা এটা পার্ট পার্ট করে আলোচনা করব। আমরা প্রথমে আলোচনা করব স্বরধ্বনির উচ্চারণ নিয়ে, তারপরে আলোচনা করব ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ নিয়ে। বুঝতে পারছি? ওকে ফাইন। তাহলে আসি আমরা স্বরধ্বনির উচ্চারণগুলো কি টাইপের হয় আমরা একটু লক্ষ্য করি। দেখো স্বরধ্বনিতে কয়েকটা ধ্বনি আছে, যেমন হচ্ছে অ একটা ধ্বনি, রাইট? অ একটা ধ্বনি। তাহলে এই অধ্বনিটা উচ্চারণটা দুটা আছে কিন্তু মনে রাখবা। একটা হচ্ছে অটা সরাসরি অ থাকে এবং অটা পরিবর্তন হয়ে ও হয়ে যায়। তোমাদের এখানে কয়েকটা এক্সাম্পল দিয়েছি, দেখো তো। যেমন দেখো স্বরে অ ত, দেখো তো অটা সরাসরি কি আছে, এখানে অ আছে। আবার দেখুন বলি যে জ, দেখো তো এখানে জ, এটা লুকেই তো অ ছিল না, তাহলে অটা কি হয়ে গেছে, জো, এখানে ওকার হয়ে গেছে। দেখো না অটা কি হয়ে গেছে, এখানে ও হয়ে গেছে। ওকে, তার মানে কি অটার দুটা উচ্চারণ। যেমন দেখো যদি আমি বলি তোমাকে একটা এক্সাম্পল দিই, যদি বলি যে অদ্য, অদ্য, আবার যদি বলি যে অদম্য, অদম্য। ওকে, দেখো সরাসরি অ আছে, এখানেও কি আছে, অ আছে। কিন্তু যখন আমি এটা উচ্চারণ করতেছি, এটার উচ্চারণ হচ্ছে অদ্য, অদ্য। তার মানে কি অটা কি হয়ে যাচ্ছে, ও হয়ে যাচ্ছে। যখন আমি এই যে এটা উচ্চারণ, পরেরটা উচ্চারণ করতেছি, এটা হচ্ছে অ, ঠিক আছে, দম্য। তাহলে কি হলো দেখো তো, এখানে অটা অই থেকে গেল। তার মানে কি যে কোন অধ্বনিটা কখন অ থাকবে এবং কখন ও থাকবে, তার যে নিয়মটা সেটাই হচ্ছে মূলত এই অধ্বনির উচ্চারণ। আর অধ্বনিটা যেহেতু স্বরধ্বনির মধ্যেই পড়ে, তাই অধ্বনিটার উচ্চারণটাই হচ্ছে মূলত স্বরধ্বনির উচ্চারণ। এখানে আরো আছে আমাদের, শুধু অধ্বনি নয়, আমাদের আরো ধ্বনি আছে যেগুলোর উচ্চারণ আমাদেরকে জানতে হবে। যেমন দেখো এই যে এ ধ্বনির উচ্চারণ, এ ধ্বনিটা দুই টাইপের উচ্চারণ হয়ে থাকে। একটা এ ধ্বনি হয়ে যায়, সরাসরি এ থাকে, এ ধ্বনিটা এ হয়ে যায়। দেখো তো এখানে এক্সাম্পল আছে, দেখো তো এটা সরাসরি কি আছে, এ, এলো, এলো। দেখো তো খে, এখানে কি একার আছে না, একার মানে কি বলতো, এখানে এ আছে। তাহলে খে থেকে কি হয়ে গেল, খ্যা, দেখো তো এখানে এ হয়ে গেল না। যেমন দেখো তো যদি তোমাকে বলি যে এই যে এক, দেখো তো এখানে এ আছে না, তাহলে এটার উচ্চারণ কি বলতো, এই যে এক। তাহলে এটা কি হয়ে গেল, এ হয়ে গেল। তার মানে কি এ ধ্বনিটাও দুটা উচ্চারণ রূপ আছে। একটা আছে এটা সরাসরি কি থাকে, এ থাকে, এটা পরিবর্তন হয়ে কি হয়ে যায়, এ হয়ে যায়। বুঝতে পারছো? তাহলে এ ধ্বনিরও দুটা উচ্চারণ রূপ আমরা দেখলাম। এখন আমাদের একটা জিনিস দেখতে হবে যে উচ্চারণের ক্ষেত্রে কিছু জিনিস তোমাকে বারবার 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 ভোগাবে, যেগুলো পরিবর্তন করতেই হবে মাস্ট। তুমি যদি এগুলো পরিবর্তন না করো, শিক্ষক এটাকে ভুল বলে গণনা করবে। ওকে, তাহলে আসুন আমাদের প্রথমে দেখতে হবে যে উচ্চারণে কি কি পরিবর্তনগুলো হয়। তাই আমরা টাইটেল দিয়েছি কি, উচ্চারণে কিছু বর্ণ পরিবর্তন আবশ্যক, কিছু বর্ণ অবশ্যই অবশ্যই পরিবর্তন করতেই হবে। তাহলে কি কি বর্ণ পরিবর্তন করতে হবে, দেখো যে বানানের ক্ষেত্রে আমাদের রস্বই অথবা দীর্ঘই উভয় থাকতে পারে, কিন্তু উচ্চারণের ক্ষেত্রে সবসময় রেস্বর ই হবে। যেমন দেখো তো নদী, দেখো এখানে দীর্ঘইকার আছে না, এখানে উচ্চারণের সময় কি হয়ে গেছে, রস্বইকার হয়ে গেছে। দীর্ঘইকারটাও কি হয়ে যায়, রস্বইকার। এখন যদি বলি আমি কবি, কবি, দেখো তো এখানে রস্বইকার আছে না, তাহলে রস্বই অথবা দীর্ঘই যাই থাক না কেন সবসময় কি হবে, রেস্বর ই হবে। তাহলে এটার উচ্চারণ হচ্ছে কো বি। দেখো তো রস্বইকারটা থাকলেও রস্বইকার হচ্ছে, দীর্ঘইকার থাকলেও রেস্বর ই হচ্ছে। তার মানে কি আবার পরীক্ষা হলে এটা ভাইবো না যে রেস্বর ই থাকলে দীর্ঘস্বর ই, দীর্ঘস্বর ই থাকলে রেস্বর ই, না, রেস্বর ই দীর্ঘস্বর ই যাই থাকুক না কেন সবসময় রেস্বর ই হবে। ওকে ফাইন। ঠিক একই ভাবে রেস্বর উ এবং দীর্ঘস্বর উ যাই থাকুক না কেন উচ্চারণের সময় রেস্বর উ হবে। যেমন দেখো তো এখানে দীর্ঘকার আছে না, এটা কি হয়ে গেছে, রস্বকার হয়ে গেছে। যেমন দেখো যদি আমি তোমাকে আরেকটা এক্সাম্পল বলি, সূচনা, সূচনা, ঠিক আছে। যেমন দেখো তো এখানে দীর্ঘকার আছে না, দীর্ঘকার থাক আর রস্বকার থাক, তাহলে কি হবে আমাদের, রস্বকার হবে। এটা উচ্চারণ হবে সূচনা। দেখো তো দীর্ঘকার থাকলো কি হয়ে গেল, রেস্বর উ হয়ে গেল। তাই মাথায় রাখবা রস্ব দীর্ঘ যাই থাকুক না কেন তোমাকে কি করতে হবে, রেস্বর ই নিয়ে আসতে হবে, রস্ব দীর্ঘ যাই থাকুক রেস্বর উ নিয়ে আসতে হবে। আশা করছি তোমরা বুঝতে পারছো এই দুটা। তাহলে আসো আমরা পরবর্তী আমরা পরিবর্তনে যাই। দেখো তোমরা এই যে মূর্ধন্য এবং দন্ত ন নিয়ে, এটা নিয়ে আমাদের খুবই কনফিউশন তৈরি হয়ে যায় যে ভাইয়া যে ন তো আমাদের দুইটা, কখন আমরা মূর্ধন্য ন দিব, কখন দন্ত ন দিব, নাকি সব জায়গায় একটা ধ্বনি দিব। দেখো যাই থাকুক না কেন সবসময় আমরা একটাই দেব, সেটা হচ্ছে দন্ত ন। যেমন দেখো যদি হরিণ, দেখো তো এখানে মূর্ধন্য ন আছে না, তাহলে এখানে কি হয়ে গেছে বলতো, দন্ত ন। দেখো যদি আমি আরেকটা বলি, যদি বলি যে ঋণ, ঋণ, দেখো তো এখানে মূর্ধন্য ন আছে না, এটার উচ্চারণ কি হচ্ছে বলতো, রয় রসকে রি, দন্ত ন হসন্ত। তাহলে মূর্ধন্য থাকলে কোন ন হবে বলতো, দন্ত ন হবে।
ওকে ফাইন। এবার দেখো, শুধু তাই নয়, যদি বলি যে বন, বন, দেখো তো এখানে ন দন্ত ন আছে না, দেখো মূর্ধন্য দন্ত ন যাই থাক না কেন সবসময় দন্ত ন হবে। তাহলে এটার উচ্চারণ কি হবে বলতো, এটার উচ্চারণ হবে বন। দেখো দন্ত ন থাকলেও দন্ত ন হচ্ছে, অর্থাৎ আমাদের যে নয় থাকুক না কেন দন্ত ন মূর্ধন্য আমরা সবসময় দন্ত ন ব্যবহার করব। এটা হচ্ছে উচ্চারণের ক্ষেত্রে। এখন দেখো রেফ, রেফের ব্যাপারে বলি। রেফ থাকলে সরাসরি আমরা র নিয়ে আসবো, যেমন দেখো তো বার্তা রেফ আছে না, তাই সেই সরাসরি র নিয়ে এসেছি। যদি বলি যে কর্তা, যদি বলি কর্তা, দেখো তো রেফ আছে না, তাহলে আমরা কি করব, এটা উচ্চারণ করবো কর্তা। রেফ থাকলে সরাসরি আমরা কি নিয়ে আসলাম, র নিয়ে আসলাম। তাই মনে রাখবো যেখানে রেফ থাক সেখানে আমরা কি নিয়ে আসবো, র নিয়ে আসবো। ওকে, এবার দেখো আমাদের আরেকটা ঝামেলা আছে অন্তস্থ জ এবং বর্গীয় জ নিয়ে। ওকে, দেখো যাই থাকুক না কেন সবসময় আমরা বর্গীয় জ নিয়ে আসবো, রাইট। দেখো তো যায়, দেখো অন্তস্থ জ আছে, বর্গীয় জ, ঠিক আছে। যদি বলি যে যেমন, যদি বলি যে যেমন, তাহলে এটা উচ্চারণ কি দেখো তো, এখানে কি জ আছে না, তাই এটা উচ্চারণ কি হচ্ছে, এই যে যেমন। ওকে, দেখো তো অন্তস্থ জটা কোন জ হয়ে গেছে, বর্গীয় জ হয়ে গেছে। তাই মনে রাখবা বানানে অন্তস্থ জ বর্গীয় জ উভয়ে থাকতে পারে, কিন্তু উচ্চারণের ক্ষেত্রে সবসময় আমাদেরকে নিয়ে আসতে হবে বর্গীয় জ। ওকে ফাইন। ওকে, দেখো আমাদের যদি সরাসরি ওই থাকে, কি থাকে বলতো, ওই থাকে, সরাসরি ওই, তাহলে সরাসরি ওই থাকলে আমরা প্রথমে দিব ও, পরে দিব রস্বই। দেখো তো, এবং এবং মনে রাখবা যদি সরাসরি ওই না থেকে ওই কার থাকে তখন তোমরা কি করবা, তাহলে ওই কার থাকলে প্রথমে নিয়ে আসতে হবে ও কার। দেখো তো এই ওর জন্য আমরা প্রথমে কি নিয়ে আসবো, ও কার, এবং পরে কি রস্বই আছে না, তাহলে পরে থাকবে রস্বই। ওকে, তাহলে আসো দেখো, যদি বলি যে ওই খানে, দেখো তো এখানে সরাসরি ওই আছে না, তা সরাসরি যদি ওই থাকে কি হবে, সরাসরি ও রস্বই হবে। তাহলে এখানে উচ্চারণটা হচ্ছে ও রস্বই ওই, ক্ষয় আকার, নয় একার, ওইখানে। বুঝতে পারছো? এবার দেখো যদি বলি যে আমি, এখানে কি বলছে বৈঠা, এখান থেকে ওই কার আছে না, সরি এই যে দেখো, আচ্ছা যদি আমি বলি যে, যদি আমি বলি যে সৈনিক, দেখো তো সৈনিক, দেখো তো সতে কি আছে, ওই আছে না, তাহলে ওই তাহলে কি হবে, প্রথমে ওকার হবে, তাহলে কি সয় ওকার, ঠিক আছে। তারপরে কি রস্বই হবে, এই যে রস্বই সই, নিক নয় রস্বইকার, ক হসন্ত। ওকে, তাহলে আমরা কি দেখলাম, যখন সরাসরি ওই থাকবে সরাসরি ও রস্বই হবে, আর যদি ওই কার আকারে থাকে প্রথমে ওকার পরে রস্বই চলে আসবে। বুঝতে পারছো? ওকে ফাইন। এবার দেখো আমাদের বানানে কিন্তু অনুসার থাকতে পারে, যদি বানানে আমাদের অনুসার থাকে তাহলে উচ্চারণে উ হসন্ত হবে। যেমন দেখো বাংলা অনুসার আছে না, তাহলে উ হসন্ত হয়ে গেছে। ওকে, তাহলে অনুসার থাকলে উ হসন্ত নিয়ে আসবো। যদি সরাসরি আমাদের রি থাকে তাহলে সরাসরি রয় রস্যিকারে রি নিয়ে আসবো। দেখো তো ঋণ, তাহলে কি রি আছে, সরাসরি রয় রস্যিকে ঋণ। যদি বলি যে ঋতু, ঋতু, তাহলে বলেন তো এখানে রি কার, রি আছে না সরাসরি, রি তাহলে সরাসরি কি হবে, রয় রস্যিকারে রি, এর উচ্চারণ হচ্ছে ঋতু। ওকে, তো দেখো যে আমাদের বানানে আসতেছে একটা, উচ্চারণে হচ্ছে আরেকটা। এটা একমাত্র কেন বলতো, এটা বাংলা একাডেমি বলেছে এভাবে, তোমাকে এভাবেই লিখতে হবে, এটা তোমাকে এক টাইপের মুখস্থ রাখতে হবে। তাই তুমি একটা জিনিস লক্ষ্য করো যে রেশ্বর গুলো সবসময় হচ্ছে, দীর্ঘস্বর গুলো হচ্ছে না। যেমন দেখো রেশ্বর ই আসতেছে, দীর্ঘস্বর ই আসে না, রেশ্বর উ আসে, দীর্ঘস্বর উ আসে না, এইরকম ভাবে উচ্চারণ গুলো হচ্ছে। ওকে, তাহলে আসো আমরা একটু পরবর্তী স্লাইডে যাই। দেখো আমাদের যে ঝামেলাগুলো হবে সেটা প্রথমে হচ্ছে যে হ নিয়ে ঝামেলা। ওকে, হ নিয়ে যত ঝামেলা আছে, ঠিক আছে। কিন্তু তার আগে তোমাদেরকে তোমাদেরকে একটা জিনিসে ক্লিয়ার হতে হবে, যে তোমরা একটা জিনিস দেখেছো কি, যে সবগুলোতে যদি আমি বলি যে গদ্য, গদ্য, তাহলে এটা উচ্চারণ কি হচ্ছে বলতো, এটার উচ্চারণ হচ্ছে গদ্য। দেখো তো এখানে তোমরা কি ব্যবহার করতেছো বলতো, একটা, এখানে তোমরা একটা ব্যবহার করতেছো, একটা হসন্ত ব্যবহার করতেছো, রাইট, হসন্ত। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া এই হস বা হসন্ত, এই হস বা হসন্ত আমি কখন ব্যবহার করব, কখন ব্যবহার করব না, ঠিক আছে। ব্যবহার না করলে কি আদৌ আমার ভুল ধরবে? হ্যাঁ ভাইয়া, অবশ্যই। তুমি যদি কোথাও এই হসন্ত ব্যবহার না করো বা অন্য কোনো ভুল জায়গায় ব্যবহার করো, সেটা 100% ভুল হবে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া কখন আমি হসন্ত দিব, কখন আমি দিব না। তাহলে আসো তোমাকে আমি খুব সহজেই ব্যাখ্যা দিই কেন আমরা হসন্ত দেই, কেন আমরা হসন্ত দেই না। দেখো তো
আমাদের স্বরধ্বনি একটা আছে, অধ্বনি আছে না বলতো? অ, রাইট? এই যে অ, এই অ এর কোনো কার চিহ্ন আছে না, স্বরয়াতে অকার না, স্বরয়াতে আকার থেকে শুরু, অর্থাৎ 11টা বর্ণ আছে, তার মধ্যে 10টির সংক্ষিপ্ত রূপ বা কার রয়েছে, কিন্তু একটার কোনো সংক্ষিপ্ত রূপ বা কার নেই, তার নাম কি বলতো? অ। এই জন্য অকে অনেকে আপনারা মজা করে কি বলেন যে ভাইয়া অ তাহলে কি বিধবা, তার সাঙ্গ পাঙ্গ নাই? না ভাইয়া, কখনোই বিধবা নয়। তাকে আমি নাম দিয়েছি অ সে হাজবেন্ড। অ কি ভাইয়া? অকে আমি বলছি হাজবেন্ড। এখন অকে আমি কেন হাজবেন্ড বলি ভাইয়া? দেখো, তুমি একটা উচ্চারণ করো তো ভাইয়া, এটা উচ্চারণ কি? ক। যেহেতু অ আছে না শেষে, তাহলে এখানে কি লুকায়িত একটা কি আছে? অ আছে। তো ট্রাই করো তো, অ ছাড়া উচ্চারণ করো তো। ক সম্ভবই না, অ আসবেই। যদি আমি বলি যে ত, দেখো তো একটা লুকায়িত কি আছে বলতো? অ আছে। যদি আমি বলি যে প, এটা লুকায়িত কি আছে বলতো? অ আছে, রাইট? তাহলে তুমি দেখো তো, এখানে অ ছাড়া কি কোনো ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ করা সম্ভব হচ্ছে? না, কখনোই হচ্ছে না। তার মানে কি দাঁড়াচ্ছে? যে এই অধ্বনি প্রত্যেকটা ব্যঞ্জন ধ্বনির সঙ্গে মিশে আছে। এই জন্য অধ্বনিকে বলা হয়ে থাকে লীন বর্ণ। কি বর্ণ ভাইয়া? লীন বর্ণ। এই লীন মানে কি? এই লীন শব্দের অর্থ হচ্ছে মিশে থাকা। কি করা? মিশে থাকা। এখন কার সঙ্গে মিশে থাকে বলতো? প্রত্যেকটা ব্যঞ্জন ধ্বনির সঙ্গে মিশে থাকে। ওকে, তাহলে যদি মিশে থাকে, এই যে তো হাজবেন্ড, দেখো তো মানুষের ডিভোর্স হয় না? মানুষের তো ডিভোর্স হয়। যদি আমরা একটা বর্ণ বা ধ্বনি ডিভোর্স করি, তখন কি হবে দেখো। তাহলে যদি আমি এই ক থেকে অধ্বনিটা ডিভোর্স করে দিই বা মাইনাস, তাই না? তাহলে এ কি? মেয়ে মানুষ। তা যখনই ডিভোর্স হবে, ডিভোর্স হলে কি একটা মেয়ে মানুষ বা বউ কান্না করবে, এটাই তো স্বাভাবিক, তাই না? তা দেখো, এই যে তার চোখের পানি, যার নাম কি বলতো? যার নাম হচ্ছে হস বা হসন্ত। তাহলে এখন বলবা যে ভাইয়া কোথায় মাইনাস হচ্ছে, কোথায় ডিভোর্স হচ্ছে, আমি বুঝবো কি করে? আচ্ছা, তোমাকে আরেকটা ছোট্ট টেকনিক বলি। তুমি মনে করো যে এখানে ব্রেক আপ হয়েছে। কি হয়েছে বলতো? ব্রেক আপ। তা ব্রেক আপ খারাপ শোনায়, তুমি ব্রেকটা নিয়ে নাও। হ্যাঁ, ব্রেক, অর্থাৎ তুমি যেখানে ব্রেক মারবা, যেখানে থামবা, সেখানে হসন্ত দিবা। দেখো তো তুমি এখানে কি করতেছো? এই যে এখানে গদ্য, যদি তুমি এটা না দিতা, যদি তুমি এরকম দিতা, এই যে গদ্য, তো এটা তো দ, রাইট? স্যার কি উচ্চারণ করতে বলো তো? গদ দো। এটা কি গদ দো নাকি গদ্য? গদ, দতে ব্রেক মারছে না, তাই দতে আমরা হসন্ত দিয়েছি। দেখো তো এই বাক্যগুলোতে দেখো, যদি বলে হৃদয়, হৃদয়, দয় অন্তস্থতে ব্রেক মারছো না, হসন্ত। যদি তুমি হসন্ত না দিতে কি হইতো? হৃদয়। তো হৃদয় নাকি হৃদয়? অবশ্যই হৃদয়। এবার দেখো তো, এই যে প্রাণ হো, দেখো তো নতে হসন্ত দিয়েছে। কেন দিয়েছে বলো তো? এটাকে যদি নতে না দিতে হসন্ত, তাহলে কি হতো? ন প্রাণ হো, কি প্রাণ হো। দেখো তোমাকে আরেকটা শব্দ বলি। এই দেখো, যদি আমি তোমাকে বলি যে অধ্যক্ষ, এটার উচ্চারণ হচ্ছে এরকম, ওদ ধোক খো। আচ্ছা দেখো, মনে করো তুমি হসন্তরা দেও নাই, তাহলে কি এটা দ, এটা কি ক, তাহলে এটা দ, এটা ক, তাহলে উচ্চারণ কি হচ্ছে? ওদ ধোক খো। এটা কি ওদ ধোক খো? না, এটা হচ্ছে ওদ ধোক খো। তাহলে ওদ দতে ব্রেক মারছো, তাই কি হসন্ত। ধোক কতে ব্রেক মারছো, হসন্ত। তাই যেখানে থামবা, যেখানে ব্রেক করবা, সেখানে তুমি কি দিবা বলতো? সেখানে হসন্ত দিবা, অন্যথায় নয়। তাই মনে রাখবো, যেখানেই ব্রেক আপ, যেখানেই ডিভোর্স, যেখানেই ব্রেক, যেখানেই থামা, সেখানে কি হবে? হসন্ত হবে, অন্য কোথাও হসন্ত হবে না। আর একটা জিনিস মাথায় রাখবা, স্বরধ্বনির নিচে কখনো হসন্ত হয় না। কেন হয় না বলতো? স্বরধ্বনির সঙ্গে তো অধ্বনিটা যুক্তই থাকে না। যুক্ত থাকে কার সঙ্গে? ব্যঞ্জন ধ্বনির সঙ্গে। তাই ব্যঞ্জন ধ্বনিতে ব্রেক মারলে হসন্ত দিবা, অন্যথায় হসন্ত দেওয়া যাবে না। যেমন দেখেন, যে একটা এক্সাম্পল দিই, যদি বলি যে, ঠিক আছে, ওইখানে, দেখো এখানে কি হচ্ছে উচ্চারণটা? ওই খানে। এখন আপনারা বলবেন যে ভাইয়া ওই, এখানে তো রস্বই তো থেমেছি, এখানে তো রস্বই কি অধ্বনি থাকে? কখনোই থাকে না। তাই আমরা রস্বইতে হসন্ত দিব না, ওটা এমনিতেই রাখতে হবে, ওটা ওভাবেই উচ্চারণ করতে হবে। বুঝতে পারছো? তাহলে আমি আশাবাদী যে তোমরা মনে রাখবা যে এই হাজবেন্ড যখন মাইনাস হয়ে যাবে, এই অধ্বনি বা লিন বর্ণ যখন মাইনাস হয়ে যাবে, যখন ব্রেকআপ ঘটবে, ডিভোর্স ঘটবে, যখন থামবে, সেখানে আমরা কি ব্যবহার করব? হসন্ত ব্যবহার করব, অন্যথায় হসন্ত ব্যবহার করব না। তাহলে আশা করছি কোথায় হসন্ত ব্যবহার করবেন, কোথায় করবেন না, বুঝতে পারছেন। ওকে, ফাইন। তাহলে আসো আমরা একটু পরবর্তী স্লাইডে যাচ্ছি। যে পরবর্তী আলোচনার টপিক হচ্ছে আমাদের হ নিয়ে ঝামেলা। ভাইয়া
এখান থেকে একটা প্রশ্ন থাকবেই বোর্ডে, হ নিয়ে ঝামেলা। কি বলছি এখানে? হ নিয়ে ঝামেলা। এটাকে আমি স্পেশালি রেখেছি। কেন স্পেশালি রেখেছি? কারণ এখান থেকে প্রশ্ন থাকে এবং এই জায়গাতে স্টুডেন্ট বেশি ভুল করে। দেখো তুমি এখানে কি করেছে, বাংলিশ করেছে, অর্থাৎ বাংলা ইংলিশ একসঙ্গে মিক্স করেছে। এখানে দেখো পুরোটাই একসময় বাংলা করেছে, আবার অর্ধেকটা ইংলিশ করেছে। ওকে, দেখো এখানে পুরোটা বাংলা করেছে, অর্ধেকটা ইংলিশ করেছে। তাহলে আমরা এটা হয় কেন, কিভাবে হয় সেটাই দেখবো। ওকে, এই হ নিয়ে ঝামেলা মানে কি, যে হয়ের সঙ্গে যখন কোনো ফলা যুক্ত হবে, কি যুক্ত হবে? ফলা, তখন এই হটা বিভিন্ন রূপে ধারণ করে, বিভিন্ন রকমের, ঠিক আছে, পজিশনে চলে যায়। তাহলে কখন কি হবে দেখো, মনে রাখবো যে হতে যখন রিকার থাকবে, কি কার থাকবে বলতো? রিকার। রিকার কোনটা বলতো? এইটা, এইটা হচ্ছে রিকার, রাইট? এই রিকার যখন থাকবে, মনে রাখবো যখন রিকার থাকবে, এই হয়ের উচ্চারণটা আগে হবে। হয়ের উচ্চারণটা কি হবে? আগে হবে। এই জন্য এখানে এইচ আর আই, তাহলে তোমরা এভাবে মনে রাখবা, হতে যখনই আমরা রিকার দেখবো তখনই এস আর আই নিয়ে আসবো। কি নিয়ে আসবো? এস আর আই নিয়ে আসবো। ওকে ফাইন। এটা কেন হয়? যখন তোমাদের উচ্চারণের নিয়মটা লিখেছিল আব্দুল হাই নামে একজন ব্যক্তি, যিনি বাংলা ভাষার উচ্চারণটাকে বিদেশি ভাষার আদলে লিখেছিলেন। তিনি ভাবলেন যে সবাই যাতে সঠিক উচ্চারণটা করতে পারে এবং সূক্ষ্ম উচ্চারণটা করতে পারে, এই জন্য তিনি ইংরেজির সাহায্য নিয়েছিলেন। শুধু ইংরেজির সাহায্য নিয়েছিলেন এই হয়ের বেলায়। এই হ নিয়ে যত ঝামেলা আছে এই জায়গায়, কেন এই উচ্চারণগুলো আছে খুবই সেন্সিটিভ উচ্চারণ। ওকে, তাই দেখো তো ঋত, ঠিক আছে, ঋত, দেখো তো এস আর আই দিয়েছি। তাহলে হতে রিকার থাকলে প্রথমে কি নিয়ে আসবো? এস আর আই। এটা মুখস্থ রাখতে হবে এভাবে। ওকে, তাহলে হয় ন, হয় ন, এখানে একটা আছে, এখানে একটা আছে। এখন প্রশ্ন করে স্টুডেন্ট আমাকে যে ভাইয়া, এই যে এই হয় ন কি আর এই হয় না, কোনটাতে কোন ন আছে? দেখো তো ভাইয়া, এই হয় নকে ভাঙলে আমরা পাবো হ প্লাস মূর্ধন্য ন, এই হয় নকে ভাঙলে পাবো আমরা হ প্লাস দন্ত ন। এখন আমরা মনে রাখবো কি করে ভাইয়া? মনে রাখবো, এই দেখো তো এই মূর্ধন্য নয়ের কোনো মাত্রা আগে ছিল না? অল্প একটু ছিল। যার কম থাকে সেই তো অন্যের পায়ের তলে আশ্রয় নেয়, তাই না? তাই এ এসে কি করেছে? এই হয়ের পায়ের তলে আশ্রয় নিয়েছে। আর এর তো অলরেডি সর্বে সর্বা পূর্ণ মাত্রা আছে, তাই কি করতেছে? এর ঘাড়ে উঠে নৃত্য করতেছে। তা যে নয় থাকুক না কেন, এই হয় না থাক আর এই হয় না থাক, যে নয় থাকুক না কেন, শুরুতে আমরা নিয়ে আসবো ন হসন্ত, পরে নিয়ে আসবো আমরা হ। ওকে, দেখো তো প্রাণ হ, দেখো তো এখানে হয় ন আছে না? তাহলে আমরা শুরুতে ন হসন্ত, পরে আসবে You're looking হ। to make your যেমন app the দেখো তো, যদি best আমরা it বলি যে can be. চিহ্ন, It sounds simple, চিহ্ন, but the reality এখানে is হয় ন any. আছে না? তাহলে হয় না থাকলে কি হবে? শুরুতে ন হসন্ত, পরে কি আসবে? হ। তাহলে এটার উচ্চারণটা হচ্ছে এরকম, চিহ্ন। উচ্চারণটা কি? চিহ্ন। ওকে, আচ্ছা, যদি আমি বলছি বনহি, বনহি, দেখো তো এখানে হয় না আছে না? হয় না থাকলে কি হবে বলতো? ন হসন্ত হ। এটার উচ্চারণ কি হবে বলতো? বনহি। ওকে, দেখো আগে ন হসন্ত, পরে কি? হ। তাই মনে রাখবো, হয়ের সঙ্গে মূর্ধন্য থাক আর দন্ত না থাক, সবসময় শুরুতে ন হসন্ত, পরে আসবে হ। ওকে, এবার দেখো এই যে ধ্বনিটা, দেখো এই যে এই ধ্বনিটা, এরকম আমাদের আরেকটা ধ্বনি আছে। সেই ধ্বনিটা কি বলতো? এই যে এই ধ্বনিটা আছে, যেটার হাঁটু মোচড় দেওয়া, আর এটা হচ্ছে দেখো হাঁটু ভাঙা। ওকে, এই ধ্বনিটাকে ভাঙলে আমরা কি পাই? ক প্লাস মূর্ধন্য স, আর একে ভাঙলে আমরা পাই হ প্লাস ম। তাহলে এই ধ্বনিগুলোর উচ্চারণ কিভাবে হয়? এই যদি এই বর্ণটা থাকে, যুক্ত বর্ণটা থাকে, প্রথমে ম হসন্ত, পরে আসবে হ। যেমন দেখো তো এই বর্ণটা আছে না, যুক্ত বর্ণটা, তাহলে আগে ম হসন্ত, পরে কি? হ। কিন্তু যদি এই ধ্বনিটা থাকে, এই ধ্বনিটা, এই ধ্বনিটার বেলায় খুবই ঝামেলা। দেখো যে আমরা স্পেশালি একটু পরে দেখতেছি এটা। ওকে, তো দেখো এই যে হতে যখন জফলা থাকবে, হতে যখন জফলা থাকবে, আচ্ছা তোমার এটা আরেকটা উদাহরণ দেখি, আর দুই একটা দেখাই। দেখুন যদি বলি যে এই যে ব্রাহ্মণ, দেখো তো এই ধ্বনিটা আছে না? এই ধ্বনিটা তাহলে কি হবে বলতো? আগে কি আসবে? মহাসন্ত, পরে কি আসবে? হ। তাই এটার উচ্চারণ হবে এরকম, এই যে ব্রাহ্মণ। তাহলে এখন তোমরা বলো তো, তোমরা যারা ব্রাহ্মণ বাড়িয়া বলো, এটা কিন্তু ভুল বলো। এটার উচ্চারণ কি জানো? ব্রাহ্মণ বাড়িয়া। তোমরা যারা ব্রহ্মপুত্র বলো, এটাও ভুল বলো। কেন? ওখানে এই এই বর্ণটা, এই যুক্ত বর্ণটা থাকে, সেটা হবে ব্রহ্মপুত্র। কি হবে বলতো? ব্রহ্মপুত্র। ওকে, তাহলে এবার আমাদের হতে জফলা নিয়ে ঝামেলা দেখি। হতে জফলা থাকলে কোনো দিকেই তাকাবা না, শুরুতেই জ হসন্ত, পরে আনবা ঝ। কি বলছি? শুরুতে জ হসন্ত, পরে ঝ।
যেমন দেখো তো বাহ্য, ওকে, প্রথমে জ হসন্ত পরে ঝ, ওকে। এবার দেখো যখন হতে র ফলা থাকবে, শুরুতে র হসন্ত পরে হ, র হসন্ত হ, দেখো তো র হসন্ত হ চলে আসছে, ওকে। যখন হয় ল থাকবে, শুরুতে ল হসন্ত পরে হ, দেখো তো আলহাদ, এটা আমরা কি বলি? আহ্লাদ বলি, কি বলি? আহ্লাদ। তো হয় ল থাকলে আমরা লয় ল বলে ফেলি না, হয় ল থাকলে শুরুতে কি হবে? ল হসন্ত পরে কি আসবে? হ। তো এখানে উচ্চারণটা কি হচ্ছে? আলহাদ, ওকে। হ নিয়ে ঝামেলাটা কি? আসসালামু যখনই আলাইকুম হতে এভরিওয়ান। আমরা রি কার কি দেখবো, অবস্থা সবার? শুরুতে কি কেমন নিয়ে আছো? আসবো? এস আর আই নিয়ে আজকে আসবো। একটা নট যখনই শব্দটাকে হতে নিয়ে ন এসেছি। দেখবো, যে আর নয় সেই দেখি না সাথে কেন, সাথে শুরুতে যেমন ল আমি হসন্ত যদি পরে হ বলি যে নিয়ে সে আসবো। একজন ভালো আমরা ছেলে, যখন এই তাহলে হ সেটাকে যদি আমি ম নেগেটিভ দেখবো, এই যুক্ত বর্ণ দেখবো, শুরুতে ম হসন্ত পরে হ নিয়ে আসবো। যখন হতে জ ফলা দেখবো, শুরুতে জ হসন্ত পরে ঝ নিয়ে আসবো। হতে র ফলা দেখলে প্রথমে র হসন্ত হ নিয়ে আসবো। হতে ল দেখলেই ল হসন্ত হ নিয়ে আসবো, ওকে। তো এখন তোমরা জিজ্ঞেস করবে যে ভাইয়া, যে এখানে আপনি ইংলিশটা করেছেন অর্ধেক, আমরা এই ইংলিশটা যদি করতে চাই কিভাবে করব? দেখো ভাইয়া, তোমাকে বলি, যদি তুমি ইংলিশটা করতে চাও, তাহলে যে হয়ের সঙ্গে যে ফলাটা যুক্ত থাকবে, যখন দ্বিত্ব হবে, দ্বিত্ব থেকেই তুমি শুরু করবা। যেমন দেখো তো, যদি বলি যে ব্রহ্ম, দেখো তো এই যে ব্রহ্ম, তাহলে কি এখানে তো থামতেছো না, তোমাকে থামতে হলে আরো কোথায় থামতে হবে? আরেকটা জায়গায়, এখানে একটা এম, এই যে হো, এইচ ও, ব্রহ্ম। তাহলে তো যদি বলে ব্রাহ্মণ, ব্রাহ্মণ কি বলবো? তাহলে এখানে দেখো এটা এরকম হতে পারে, এই যে ব্রাহ্ম, দেখো ব্রাহ্ম, থেমে গেছি, ম দিয়েছি, যেখানে থামছি সেখানে একটা বাংলিশ করে ফেলছি, ব্রাহ্ম হন, এইচ ও এন, ব্রাহ্মণ। দেখো যদি বলি বাহ্য, এটা বাহ্য বললাম না, এই যে যদি বলি বাহ্য, দেখো তো জ ঝ দিচ্ছি না, হয় জ ফলাতে, তাহলে কি হচ্ছে? দেখো বয় আকার জ, তাহলে কি এই যে আরেকটা জ, বাহ্য ঝ, এই যে বাহ্য। তার মানে কি হচ্ছে? যেখানে আমরা ব্রেক করব, সেখান থেকে অর্থাৎ হতেই ব্রেক মারবো, হয়ের বাকি অংশটা আমরা বাংলিশ করে ফেলবো। শব্দের মাঝেও বাংলিশ হতে পারে। যদি আমি বলি যে বাহ্যিক, যদি আমি বলি বাহ্যিক, দেখো তো কিভাবে মাঝে বাংলিশ হয়, এখানে হচ্ছে বাহ্যিক, এই যে বাহ্যিক, কটা ঠিক থাকবে। তাই দেখো তো, জে এস আই, শুধু এইটুকু জায়গা বাংলিশ হইলো না? তাই মনে রাখবা, যেখানে হতে থামছি, বাহ্যিক, দেখো তো এই হতে থামছি, সেখান থেকে কি করছি? বাংলিশ করেছি। তাহলে কি যেখান থেকে থামবো, হয়ের ক্ষেত্রে শুধু, কিসের ক্ষেত্রে বলো? শুধু হয়ের ক্ষেত্রে যেখানে থামবো আমরা, শুধু সেখানেই বাংলিশ করব। ওকে ফাইন, আশা করছি বুঝতে পারছো। তাহলে হ নিয়ে ঝামেলা আমাদের ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। তাহলে এবার আমরা একটু পরবর্তী স্লাইডে যাই। দেখো ক্ষীয় নিয়ে ঝামেলা, ক্ষীয়, একটু আগে বলছিলাম না যে স্পেশালি পড়বো ক্ষীয়ের ব্যাপারটা, মনে রাখবা ক্ষীয় কিন্তু শব্দের তিন জায়গায় থাকতে পারে ভাইয়া। কয় জায়গায় থাকতে পারে? তিন জায়গায়। একটা হচ্ছে শব্দের শুরুতে থাকতে পারে, শব্দের মাঝে বা শেষে থাকতে পারে। যদি শব্দের শুরুতে কখন দেখতে পাও ক্ষীয়কে, সরাসরি ক্ষয়ের মতো উচ্চারণ হবে। যেমন দেখো তো, ক্ষীয় শব্দের শুরুতে, ক্ষীয় শব্দের শুরুতে, তাহলে ক্ষীয় তাহলে সরাসরি কি হবে বলতো? ক্ষয়ের মতো উচ্চারণ হবে। তাই এটা উচ্চারণ হচ্ছে ক্ষয়। দেখো তো এখানে হসন্ত দিয়েছি, এখানে কি উচ্চারণ করি ক্ষয় নাকি ক্ষয়? ক্ষয়, অন্তস্থতে থেমেছি, তাই কি হসন্ত, ক্ষত। তাহলে কি এখানে সরাসরি ক্ষীয়টা কি হয়ে গেছে? খ হয়ে গেছে, ক্ষীয়টা খ হয়ে গেছে। কেন খ হয়ে গেছে? আমরা জানি শব্দের শুরুতে তাহলে ক্ষীয় কি হয়ে যাবে? ক্ষয়ের মতো উচ্চারণ হবে। ওকে ফাইন। এবার দেখো শব্দের মাঝে শেষে থাকলে কি হবে? ক হসন্ত খ হবে, ক হসন্ত খ, বুঝতে পারছো? তাহলে দেখো তো, র ক্ষীয় আকার, তাই না? তাহলে ক্ষীয় কি শেষে আছে না এখানে? দেখো তো ক হসন্ত খ, ওকে। তাহলে দেখো তো ক্ষীয় মাঝে আছে না? দেখো তো ক হসন্ত খ, অর্থাৎ যখন থাকবে। যদি আমি বলি যে দেখো তো, যদি আমি যে অক্ষ, এটার উচ্চারণ ক্ষীয় শেষে আছে না, তো এটার উচ্চারণ কি হবে? অক্ষ, কি হবে? অক্ষ। দেখো তো ক হসন্ত খ চলে আসছে। তবে মনে রাখবা, যদি শব্দের মাঝে শেষে ক্ষীয় থাকে, ক হসন্ত খ হবে, আর যদি শুরুতে থাকে তাহলে সরাসরি কি হবে? খ হবে। বুঝতে পারছো? আশা করছি ক্ষীয় নিয়ে আর ঝামেলা হওয়ার কথা নয়। এবার সব থেকে যে বড় ঝামেলাটা হবে আমাদের এই তিনটা স নিয়ে, যে ভাইয়া তিনটা স, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, কখন কোন স হবে, এই ব্যাপারটা আমাদের ক্লিয়ার করা উচিত। ওকে, ওকে ফাইন। দেখো এই তিন স এর ব্যাপারে আমাদের ধারণা রাখতে হবে, উচ্চারণের ক্ষেত্রে কখনোই মূর্ধন্য স হয় না। তাহলে কি মূর্ধন্য স কখনোই হবে না, সে বানানে থাকলেও উচ্চারণের ক্ষেত্রে মূর্ধন্য স আসবে না। বুঝতে পারছো? এবার আসো, তাহলে কোন স হবে? এই তিন স নিয়ে যে ঝামেলা করেছে, এই তিন স এর পর যদি ত র ল ন থ থাকে, এখন দেখো ত র ল ন থ, এটা এই নিয়মটা কিন্তু প্রায় সময় ব্যাক মানে ফেল মারবে।
তা সেখানে হবে দন্ত স, বাকি সব ক্ষেত্রে কি হবে তালব্য স। ওকে, তাহলে আসো আমরা দেখি। দেখো তো ছয় ন আকার, দন্ত ছয় ন আকার, দেখো তো ছয়ের পর কি আছে এখানে ভাঙলে কি পাই ন, তাহলে কি তরল ন, দেখো তো এখানে ন আছে না, তাই যদি ছয়ের পর ন থাকে তাহলে কোন স হবে দন্ত স, তাই আমরা দন্ত স লিখেছি। দেখো তো এখানে স আছে রাইট, ছয়ের পর কি আছে ত, ছয়ের পর কি আছে ত, তাহলে কোন স রাখবো আমরা দন্ত স। দেখো তো স্বাধীন, দেখো তো শয় ব, এখানে শয়ের পর কি আছে ব, এখানে কি ত আছে না, র আছে নাই, র ল ন থ একটাও নাই, তাই আমরা এই শয়ের জায়গায় কি রেখেছি তালব্য স। তাই মনে রাখবা ৩০০ পর যদি ত র ল ন থ থাকে তাহলে আমরা ব্যবহার করব দন্ত স, বাকি সকল ক্ষেত্রে তালব্য স। তার কথা হচ্ছে ভাইয়া যে আর একটু সহজ টেকনিকে বলি, যদি তোমরা ৩০০ উচ্চারণ যদি ছয়ের মতো পাও, কিসের মতো ছয়ের মতো, অর্থাৎ শীষ দেবে বাঁশি বাজাবে, কেমন শীষ দেবে বাঁশি বাজাবে দেখো তো। যদি আমরা দুটো এক্সাম্পল দিই, যদি আমি বলি যে এই যে স্মৃতি, আবার যদি বলি যে স্বাধীন, দেখো ভালো করে দেখো, এই যে এখানে দন্ত স এখানে দন্ত স, এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া আমি কোথায় তালব্য স দিব কোথায় দন্ত স দিব। ওকে, দেখো প্রথম কথাটা হচ্ছে এটার উচ্চারণ কি আমরা করি স্মৃতি নাকি স্মৃতি, স্মৃতি, দেখি ছয়ের মতো হচ্ছে না, তাই ছয়ের মতো হইলে কোন স দিব বলতো, ছয়ের মতো হইলে কোন স দন্ত স, তাহলে এটার এই জন্য উচ্চারণ আছে স্মৃতি, এখানে চন্দ্রবিন্দু হবে, কেন চন্দ্রবিন্দু হবে তোমরা একটু পরেই বুঝতে পারবা। তাহলে দেখো তো এটার উচ্চারণ কি স্বাধীন নাকি স্বাধীন, এটা হচ্ছে অবশ্যই স্বাধীন নয় স্বাধীন, তাই কি ছয়ের মতো হয়নি, তাহলে কোন স হবে বলতো তালব্য স, তাই এটার উচ্চারণটা হবে স্বাধীন। ওকে, তাই মনে রাখবো ৩০০ উচ্চারণ যদি ছয়ের মতো হয় দন্ত স, না হলেই তালব্য স, অথবা ৩০০ পর যদি ত র ল ন থ থাকে দন্ত স, বাকি সকল ক্ষেত্রে কি হবে বলতো তালব্য স হবে। বুঝতে পারছো ব্যাপারটা? ওকে, তাহলে আমাদের ৩০০ নিয়ে ঝামেলা শেষ, ক্ষীয় নিয়ে ঝামেলা শেষ। ওকে, এবার দেখো চন্দ্রবিন্দু, চন্দ্রবিন্দুর ব্যবহার, চন্দ্রবিন্দুর ব্যবহার দেখবো আমরা এবার, কি দেখবো ভাইয়া চন্দ্রবিন্দুর ব্যবহার দেখবো। তাহলে এখন কথা হচ্ছে একটু আগে স্মৃতিতে আমরা কি দিয়েছি বলতো চন্দ্রবিন্দু দিয়েছি, কেন দিয়েছি চন্দ্রবিন্দু, কেন দিব কেন দিব না, কোথায় দিব কোথায় দিব না, অনেক সময় দেখি বানানের ক্ষেত্রে চন্দ্রবিন্দু চলে আসে, এই ক্ষেত্রে আমরা কি করব। ওকে, দেখো তো এখানে কি করেছি, এই যে শ্মশান চন্দ্রবিন্দু দিয়েছি, এই যে বিস্ময় চন্দ্রবিন্দু দিয়েছি। আবার যখন আমরা লিখি যে স্বাধীন, স্বাধীন স্বাধীন, তাহলে এখানে কি বলি স্বাধীন, দেখো এখানে আমরা কোথাও চন্দ্রবিন্দু দেইনি, কিন্তু এগুলোতে কেন চন্দ্রবিন্দু দিলাম এখানে কেন দিলাম না, আমরা এই বিষয়টা একটু আলোচনা করব। তাই মনে রাখবা যে চন্দ্রবিন্দুর দুটা ব্যবহার আছে, দুটা ব্যবহার। এক নাম্বার দেখো যদি বলি, এক নাম্বার ব্যবহারটা হচ্ছে সম্মান প্রদর্শন, কি বলছি সম্মান প্রদর্শন, এবং দ্বিতীয় যে ব্যবহারটা হচ্ছে সেটা হচ্ছে নাসিক্য ধ্বনি লোপ, নাসিক্য ধ্বনি লোপ। ওকে, তো নাসিক্য ধ্বনি গুলো কি কি, আসো আমরা একটু ডিটেলস একটু আলোচনা করি, ঠিক আছে, যে নাসিক্য ধ্বনি গুলো কি কি। এখান থেকে যে দ্বিত্ব নিয়ে যে ঝামেলাটা আছে এটা এখান থেকে দূর হয়ে যাবে। আচ্ছা আমরা ছোটবেলায় পড়েছিলাম ক, খ, গ, ঘ, ঙ, তারপর কি বলেছিলাম বলতো চ, ছ, জ, ঝ, ঞ, তারপর কি ট, ঠ, ড, ঢ, ন, তারপর ত, থ, দ, ধ, ন, তারপর প, ফ, ব, ভ, ম, রাইট। ওকে ফাইন, আমরা এভাবে পড়েছিলাম 25টা, রাইট। তাহলে আমরা এখান থেকে আমরা অনেকগুলো প্রশ্নের অ্যান্সার পেয়ে যাব, নাসিক্য কি, অল্প প্রাণ কি, মহাপ্রাণ কি, এই জিনিসগুলো আমাদের এখান থেকেই শিখতে হবে, কেননা এই নাসিক্য অল্প প্রাণ মহাপ্রাণ উচ্চারণে অবশ্যই অবশ্যই ব্যবহার করা হয়, অবশ্যই অবশ্যই লাগে। তো দেখো আমাদের এভাবে শেখানো হয়েছিল যে প্রথম যে লাইনটা থাকবে এটা হচ্ছে অল্প প্রাণ, তার মানে কি বলতো ক চ ট ত প অল্প প্রাণ, তার মানে কি ক চ ট ত প অল্প প্রাণ। দ্বিতীয়টা হচ্ছে মহাপ্রাণ, তার মানে কি খ ছ ট ত ফ মহাপ্রাণ। তারপরটা হচ্ছে আবার অল্প প্রাণ, তার মানে কি গ জ ট দ ব অল্প প্রাণ। শেষের তারপরটা হচ্ছে মহাপ্রাণ, তার কি ঘ জ ট দ ব মহাপ্রাণ। সবার শেষেরটা হচ্ছে নাসিক্য, নাসিক্য, তাহলে কি নাসিক্য। এর পাঁচটার বাইরে আরো নাসিক্য আছে, একটা হচ্ছে অনুসার আর একটা হচ্ছে চন্দ্রবিন্দু।
ওকে, এই পাই 7টা টোটাল নাসিক্য। ওকে, তাহলে নাসিক্য ধ্বনি কয়টি? 7টি। তাহলে এখন কেন এগুলাকে অল্প প্রাণ মহাপ্রাণ, কেন নাসিক্য বলা হয়, এই জিনিসটা তোমাদের বুঝতে হবে। দেখো অল্প প্রাণটা কি, আমরা এভাবে টেকনিক্যালি মনে রাখতে পারি। আমাদের বর্ণমালা শুরু কি দিয়ে বলতো? অ দিয়ে শুরু না? তাহলে কি অ আ ই ই উ উ রি এ ওই ও ও ক খ গ, রাইট? তাহলে এখানে যেহেতু অ দিয়ে শুরু, তাই আমার প্রথম লাইনটা অ দিয়ে শুরু, তাহলে অতে কি? অল্প প্রাণ। তাহলে কি ক চ ড ত প অল্প প্রাণ, তারপরটা মহাপ্রাণ খ চ ড ত ফ মহাপ্রাণ, তারপরটা আবার অল্প প্রাণ গ জ ড দ ব অল্প প্রাণ, তারপরটা আবার মহাপ্রাণ ঘ জ ড দ ব মহাপ্রাণ, শেষেরটা হচ্ছে নাসিক্য ই ন ন ম। এখন বলবো যে ভাইয়া যদি পরীক্ষার হলে বাই চান্স বলে ফেলি যে প্রথমটা মহাপ্রাণ, তারপরটা কি হচ্ছে ভাইয়া? অল্প প্রাণ, তাহলে দেখো মহাবিপদ কিন্তু এই জায়গা থেকে শুরু হয়ে গেছে। এই জায়গাতে আমরা কি করতে পারি? এই জায়গাতে আরেকটা টেকনিক আছে। তোমরা হাতটা মুখের সামনে নিবা, এভাবে উচ্চারণ করো ক চ ট ত প, ক চ ট ত প। তেমন কোনো বাতাস লাগে না। এবার উচ্চারণ করতে বলো খ ছ ঠ থ ফ, তো প্রচুর বাতাস লাগতেছে না? তাহলে কি যে ধ্বনিতে বাতাসের চাপ বেশি তার নাম মহাপ্রাণ, যেটা চাপ কম তার নাম অল্প প্রাণ। তাহলে এগুলোতে বাতাস কম লাগে কচডত প, তাই এগুলো অল্প প্রাণ। খচডত পথে বেশি লাগে মহাপ্রাণ, গজডত পথে অল্প লাগে অল্প প্রাণ, গজড পথে বেশি লাগে মহাপ্রাণ। এটা টেকনিক। এখন বলবা যে ভাইয়া পরীক্ষার হলে তো আমাদের উচ্চারণ করতে দিবে না, তখন আমরা চিনবো কি করে? তাহলে আমরা পাইলাম একটা অধ্বনি, পাইলাম 1 নাম্বার টেকনিক, 2 নাম্বার পাইলাম আমরা বাতাসের চাপ, বাতাসের চাপ। এবার আমরা আরেকটা জোস একটা টেকনিক দেব, এটা জোস একটা টেকনিক। এই টেকনিক দিয়ে তুমি যে কোনো, ঠিক আছে, ধ্বনি তুমি বলতে পারবা অল্প প্রাণ নাকি মহাপ্রাণ। ওকে, তুমি মনে রাখবা তুমি যখন মেসেঞ্জারে চ্যাট করো তখন কি বলো বলতো? এরকম ভাবে টাইপ করো না? এই যে, হ্যাঁ, এই যে টাইপ করো না? আচ্ছা, আমি তোমাকে বলছি না যে তুমি এটাই টাইপ করো, তুমি এরকম টাইপ করতে পারো। তো এরকম টাইপ করতে পারলে হবে কি লিখছি? এই যে বি এ বি ইউ, বাবু, কে এস এ আই সি এস ও, খাইছো, তাই না? তাহলে আমরা কিন্তু বলছি যে এভাবে তুমি করো না, এগুলা এভাবে টাইপ করতে পারো। তুমি যখন ক লেখো ভাইয়া, তুমি যখন ক লিখতেছো তখন তুমি কি লেখো বলো তো? কে লেখো। কি লেখো? কে। খ লেখলে কি? কে এইচ। গ লেখলে কি? জি। ঘ লেখলে কি? জি এইচ। চ লেখলে কি লেখো? সি। ছ লেখলে সি এইচ। জ লেখলে জে। ঝ লেখলে জি এইচ। তুমি নিশ্চয়ই বুঝে গেছো, তুমি নিশ্চয়ই বুঝে গেছো আমি কি বলতে চাচ্ছি। দেখো আমি তোমাকে বলতে চাচ্ছি যখন তুমি বাংলিশ করবা, কি করবা? বাংলিশ। এই বাংলিশ কি ভাইয়া? বাংলিশ হচ্ছে বাংলা কথাকে ইংরেজি দিয়ে সহিত। বাংলিশ করার সময় যদি এইচ ধ্বনিটা আসে, এইচ লেটারটা আসে, তাহলে সেটা হবে মহাপ্রাণ। আর যদি এইচ ধ্বনিটা বা এইচ বর্ণটা বা এইচ লেটারটা না আসে, তাহলে সেটা হবে অল্প প্রাণ। দেখো তো আমরা যখন কে বলি, কেতে ক, এখানে এস আছে না, এটা অল্প প্রাণ। সিতে স অল্প প্রাণ, টিতে ট অল্প প্রাণ, পিতে প অল্প প্রাণ। অর্থাৎ যদি বাংলিশ করার সময় এস না আসে তাহলে হবে অল্প প্রাণ। আর এস আসলে দেখো তো, কে এস তে খ, সি এস তে স, টি এস তে থ, টি এস তে থ, পি এস তে ফ, তাহলে এস আসলে কি হবে বলতো? মহাপ্রাণ। ঢাকা ইউনিভার্সিটি প্রশ্ন করেছিল 2023 সালে গ ইউনিটের এই যে ড কোন ধ্বনি, অল্প প্রাণ নাকি মহাপ্রাণ? আচ্ছা বলো, তুমি যখন ড লেখো তখন কি ডি লেখো নাকি ডি এইচ লেখো? অবশ্যই ডি এইচ লেখো না, তুমি কি লেখো? অবশ্যই ডি লেখো। ডি তে ড, বলো যে দাদা বা ডাব, ডি এ বি। দেখো তো কেন করে এইচ আসছে না? তাহলে এইচ না আসলে কি হচ্ছে বলতো? অল্প প্রাণ। দেখো তো এখানে ড কি অল্প প্রাণে আছে না? তাই মনে রাখবা বাংলিশ করার সময় যেখানে এইচ আসবে তার নাম মহাপ্রাণ, এইচ না আসলে তার নাম কি? অল্প প্রাণ। এখন শেষেরটাকে আমরা নাসিক্য কেন বলি? শেষেরটাকে কেন নাসিক্য বলি? নাসিক্যটা কি? যে ধ্বনিটা নাকের সাহায্যে উচ্চারিত হয়। যেমন দেখো, যদি আমি বলি যে ক চ ট ত প উ য় ন ন ম, হয়তো আপাতত বোঝা যাচ্ছে না যে নাকের সাহায্য হচ্ছে কিনা। নাকটা চিপে ধরে উচ্চারণ করো, ক চ ট ত প, দেখো তো সুন্দর উচ্চারণ হয়েছে। এবার কত? উ য় ন ন ম, তো পরিবর্তন হয়ে গেছে না? এটা বিকৃত উচ্চারণ হয়েছে না? যখন যে ধ্বনিগুলো উচ্চারণ নাকের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না, তার নাম হচ্ছে কি? নাসিক্য ধ্বনি। ওকে, আশা করছি তোমরা অল্প প্রাণ মহাপ্রাণ নাসিক্য বুঝতে পারছো। এখন তোমাকে এখানে কি বলছিল? যে চন্দ্রবিন্দুর ব্যবহার বলেছিল, রাইট? তা কি বলছে এখানে? চন্দ্রবিন্দু ঝামেলা, নাসিক্য ধ্বনি লোপ হলে মূল বানানে নাসিক্য ধ্বনি আছে, কিন্তু উচ্চারণে নাসিক্য ধ্বনি লোপ পেলে তার উপরে কি দিব আমরা? চন্দ্রবিন্দু।
দেখো তো ভাইয়া এখানে ম ছিল না, তাহলে এখানে কি মটা কি নাসিক্য ধ্বনি না, তাই তার উপর কি দিয়েছি আমরা চন্দ্রবিন্দু। বিস্ময়ে ম ছিল না, চন্দ্রবিন্দু। যেমন দেখো তো যদি বলি যে যোগ্য, এরা উচ্চারণ কি বলতো, দেখো যদি আমি বলি যে তোমার যোগ্য, তাহলে এটার উচ্চারণ হচ্ছে এরকম, এই যে যোগ্য, এখানে চন্দ্রবিন্দু। কেন চন্দ্রবিন্দু? এই বর্ণটাকে ভাঙলে আমরা পাই জ হসন্ত প্লাস ইয়। তাহলে এই ইয়টা কি এখানে এসেছে? না, কোথাও আসেনি। লোপ পাওয়ার কারণে আমরা কি দিয়েছি? চন্দ্রবিন্দু। শুধু তাই নয়, বানানের ক্ষেত্রে সেম, বানানের ক্ষেত্রে সেম। বানানের ক্ষেত্রে কেমন সেম তোমরা একটু দেখো, লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবা। এই যে আমাদের মূল শব্দ সংস্কৃততে ছিল চন্দ্র, চন্দ্র থেকে হয়ে গেছে অর্ধ তৎসমেশে চান্দ, চান্দ থেকে হয়ে গেছে চাঁদ, এই যে এর উপর চন্দ্রবিন্দু। দেখো তো এখানে ন ছিল, এখানে ন ছিল, দেখো এটাতে একটা তো চন্দ্রবিন্দু নাই, কিন্তু যখন এখান থেকে নটা হারিয়ে গেল তাই তার উপরে চন্দ্রবিন্দু দিলাম। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া, যে এখানে ন হারাইছে দ থেকে, কিন্তু ছয়ের উপর চন্দ্রবিন্দু দিলাম কেন? দেখো তো ভাইয়া, এটাকে আমরা উচ্চারণ করি চাঁদ, না আমরা কি উচ্চারণ করি চাঁদ। দেখো তো এই দতে অধ্বনিটা কি মাইনাস অবস্থা আছে, কি অবস্থা আছে? মাইনাস। তাহলে কি সে বিধবা? বিধবা কি কখনো সাজে? না। বিধবা যেহেতু সাজে না, তাই মনে রাখবা যে ধ্বনিতে হসন্ত পরে বা উচ্চারণে ব্রেক হয় সেই ধ্বনিতে চন্দ্রবিন্দু হয় না, তার পূর্বে বা পরের ধ্বনিতে চন্দ্রবিন্দু হয়। তাই এখানে যদি পূর্বের ধ্বনি চ আছে, তাই তার উপরে চন্দ্রবিন্দু দিয়েছি। ওকে, তাহলে মনে রাখবা যে নাসিক্য ধ্বনি লোপ, নাসিক্য ধ্বনি কয়টি পড়েছি? 7টি। এই 7টি ধ্বনি বানানে ছিল কিন্তু উচ্চারণে আসেনি, সেই ক্ষেত্রে আমরা কি দেবো ভাইয়া? চন্দ্রবিন্দু দেবো। এই জন্য এখানে আমরা শ্মশানে শয়ের উপর চন্দ্রবিন্দু দিয়েছি, বিস্ময়ে এই শয়ের উপর চন্দ্রবিন্দু দিয়েছি। বুঝতে পারছো? এই যোগ্যতে এই গয়ের উপর চন্দ্রবিন্দু দিয়েছি। তাহলে কখন চন্দ্রবিন্দু দিব, কখন দিব না বুঝছো? যখন আবার আমি স্বাধীন লিখি, দেখো তো স্বাধীন, এটা উচ্চারণ কি রেখে আমরা বলতো? স্বাধীন। ওকে, দেখো তো এখানে শয় ব, বটা লোপ পাইছে, বটা কি নাসিক্য? না, ব নাসিক্য নয়, তাই তার উপরে চন্দ্রবিন্দু হবে না। তাই মনে একবার নাসিক্য ধ্বনি হারিয়ে গেলে তার উপরে কি হবে? চন্দ্রবিন্দু হবে। ওকে ফাইন। তাহলে আশা করছি কোথায় চন্দ্রবিন্দু হবে কোথায় হবে না বুঝতে পারছেন, কোনটা অল্প প্রাণ, কোনটা মহাপ্রাণ, কোনটা নাসিক্য, এটাও বুঝতে পারছেন। ওকে, আরেকটা ছিল সম্মান প্রদর্শন। যখন আমরা বলি যে তার, তাহলে কি চন্দ্রবিন্দু দেই না? তা সেখানে কখন চন্দ্রবিন্দু দেই? যখন বিখ্যাত কোনো ব্যক্তির নাম বলি, তাই না? তখন তাকে সম্মান প্রদর্শনের জন্য তার উপরে চন্দ্রবিন্দু দেই। এই জন্য বলেছে সম্মান প্রদর্শনের ক্ষেত্রে কি ব্যবহার করি আমরা? চন্দ্রবিন্দু ব্যবহার করি। তাহলে আশা করছি আপনার চন্দ্রবিন্দুর ব্যবহারটা খুব ভালো করে বুঝতে পেরেছেন। তো আমাদের পরবর্তী একটু ঝামেলাটা দেখি। পরবর্তী ঝামেলা কি ছিল বলতো? পরবর্তী ঝামেলা ছিল দ্বিত্ব ব্যঞ্জন নিয়ে ঝামেলা। দেখো আমি তোমাকে দুটো ঝামেলা দিচ্ছি। যদি আমি বলি যে গদ্য, গদ্য, এটার উচ্চারণ কি বলতো? এটার উচ্চারণ হচ্ছে গদ্য। দেখো আবার যদি বলি যে অধ্যক্ষ, অধ্যক্ষ, এটা উচ্চারণ কি হচ্ছে? অধ্যক্ষ। তো দেখো তুমি যখন ভাইয়া এখানে একটা জিনিস লক্ষ্য করো, তোমরা একটা জিনিস তোমাদের লক্ষ্য করতে হবে, তোমরা যখন এই যে এখানে দ কে তখন দুইবার উচ্চারণ করলো, দ নিজেই কয়বার হইলো? দুইবার। এখানে ধ কে দুইবার করলাম, দ দ হয়ে গেল, তারপর ধ আসলো। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া, যখন একটা ধ্বনি দ্বিত্ব হবে, দ্বিত্ব মানে কি বলতো? এই দ্বিত্ব মানে হচ্ছে দুইবার উচ্চারণ, দুইবার উচ্চারণ। একটা ধ্বনি যখন ভাইয়া দুইবার উচ্চারণ হবে, কখন সে নিজেই দুইবার বসবে আর কখন তার পূর্বের ধ্বনিকে নিয়ে আসবে? এই প্রশ্নটা কিন্তু স্টুডেন্ট মাঝে উচ্চারণের মাঝামাঝি এসে এই প্রশ্নটা করে, তাই আমরা আগে অ্যান্সার করে দিচ্ছি। দেখো বলি, এই যে দ, এই দটা কি ছিল বলতো? এই দ, ডিতে দ না, তাহলে দটা কি ছিল? অল্প প্রাণ ধ্বনি ছিল। কি ছিল? অল্প প্রাণ। ওকে, অল্প প্রাণ, এখানে কোনো সন্দেহ নাই। ধ, এই ধটা কি ছিল বলতো? ডিএসতে ধ, এই ধটা ছিল মহাপ্রাণ ধ্বনি। কি ছিল? মহাপ্রাণ ধ্বনি। তুমি একটা জিনিস মনে রাখবা, একটা জিনিস স্পষ্ট মনে রাখবা, যে অল্প প্রাণ ধ্বনি যখন দ্বিত্ব হয়, অল্প প্রাণ দ্বিত্ব হলে, ঠিক আছে, নিজে দুইবার বসে, নিজে দুইবার বসে। এবং তোমাকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, মহাপ্রাণ দ্বিত্ব হলে, মহাপ্রাণ ধ্বনি দ্বিত্ব হলে
পূর্বের অল্প প্রাণকে নিয়ে আসে, অল্প প্রাণকে নিয়ে আসে। দেখো আমরা যদি সিরিয়ালটা দেখি এরকম আসে ত, থ, দ, ধ, ন, রাইট? দেখো এখানে দ ছিল, তাহলে দ, ডিতে দ, ডি অল্প প্রাণ না দ, তাই দ নিজেই কয়বার হয়েছে এখানে ভাইয়া? 2 বার। এখানে দেখো তো ধ, ডিএস তে ধ, ধ মহাপ্রাণ না, তার পূর্বে অল্প প্রাণকে দ, তাই অল্প প্রাণ দ্বিত্ব হলে তার পূর্বের সরি মহাপ্রাণ দ্বিত্ব হলে তার পূর্বে অল্প প্রাণকে নিয়ে আসে। তো দেখো মহাপ্রাণ দ্বিত্ব হচ্ছে, তাই প্রথমে দ কে নিয়ে আসছে, পরে ধ নিজেই বসেছে। তাই একটা ধ্বনি দ্বিত্ব হলে কখন নিজে 2 বার বসবে, তার কখন তার পূর্বের ধ্বনিকে নিয়ে আসবে, আশা করছি এইটুকু ক্লিয়ার হয়েছে। শুধু মনে রাখবেন অল্প প্রাণ নিজে 2 বার বসে, মহাপ্রাণ তার পূর্বের ধ্বনিকে নিয়ে আসে। দ্যাটস এনাফ। তাহলে আমরা চন্দ্রবিন্দু ঝামেলা, হ নিয়ে ঝামেলা, আশা করছি সব ঝামেলা ক্লিয়ার হয়ে গেছে। ওকে, তাহলে এবার দেখো আমরা আজকের লেকচারে কি শিখলাম। আমরা আজকের লেকচারে শিখলাম যে আমাদের কোশ্চেন প্যাটার্নটা কিরকম হবে, এবং দ্বিতীয়ত শিখলাম যে আমাদের যে স্বরধ্বনির যে উচ্চারণগুলো আছে সেগুলো কি রকম হবে। তৃতীয়ত শিখলাম কোথায় হসন্ত দিব, কোথায় হসন্ত দিব না। চতুর্থ শিখলাম যে আমাদের উচ্চারণে কি কি পরিবর্তন করতে হবে, যেমন কি হ্রস্ব দীর্ঘ চাইতে প্রশ্রিকার, এই টাইপের অনেকগুলো দেখলাম। ক্ষীয় নিয়ে ঝামেলা দেখলাম, হ নিয়ে ঝামেলা দেখলাম, হ ম নিয়ে ঝামেলা দেখলাম, অনেকগুলো ঝামেলা দেখেছি। এবং আমরা শেষ কি দেখলাম, শেষ দেখলাম যে কোথায় চন্দ্রবিন্দু দিব, কোথায় চন্দ্রবিন্দু দিব না। এবং সবার শেষে কি দেখেছি বলতো? দ্বিত্ব নিয়ে ঝামেলা। দ্বিত্ব নিয়ে ঝামেলা কি বলতো? কোথায় আমরা একটা ধ্বনি নিজেকে 2 বার নিয়ে আসবো, আর কোথায় তার পূর্বের ধ্বনিকে নিয়ে আসবো। তাহলে আশা করছি যে তোমরা এই যে যে স্লাইড গুলো পড়িয়েছি, এই স্লাইড গুলো তোমরা পেয়ে যাবা। হ্যাঁ, এবং তোমরা বাসায় খুব বেশি বেশি চর্চা করবা। আর পরের লেকচারে আমরা উচ্চারণের নিয়ম নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।